ব্যোমকেশ বক্সীর চিড়িয়াখানা ও গল্পে গোলাপ কলোনির নাম শুনেছিলাম, আর এই এখন দেখছি গোলাপ বাগান। এইটাই তো অ্যান্টিক জিনিস, এই দেখুন দাম নাকি 80 টাকা। নমস্কার। আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার এক সময়কার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আশা করছি সে কথা সবাই জানেন। আজকে আমাদের গল্প সেই মুর্শিদাবাদকে নিয়ে। যেহেতু আজকের গল্প ইতিহাস নিয়ে, তাই একটু ধৈর্য নিয়ে দেখলে তবেই উপভোগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে 19শে জানুয়ারি 2024, আর আমাদের একটা উইকেন্ড প্ল্যান করা হয়েছে। আমরা যাব হচ্ছে মুর্শিদাবাদ ঘুরতে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কৃষ্ণনগরে। আমরা বলতে আমি আর পিয়া। কৃষ্ণনগরে এসে আপনারা যদি থাকতে চান, তো আমি যে হোটেলে আছি এখানে অবশ্যই থাকতে পারেন। কারণ কি বলছি, যে এইটা আমি তো আছি ফার্স্টলি যে সর্বপ্রথম এটা কৃষ্ণনগরের বুকে নাম্বার 1 হোটেল, আর সেকেন্ডলি এইটা আমার বাল্য বন্ধুর হোটেল। আমার বাল্য বন্ধু বলে আমি বলছি না, মানে এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কৃষ্ণনগরে মল্লিক লজের নাম চিরকাল রয়েছে, আর ওদেরই এখন এই পোর্শনটা এক্সটেন্ড করেছে, অসাধারণ বানিয়েছে, খুব সুন্দর। আমি সেখানেই রয়েছি, সেখানেই থাকবো। আপনাদেরকে আমি ফার্স্ট রুম টুরটা দিয়ে দিই। এই দেখুন, এই যে এন্ট্রেন্স হচ্ছে এইটা, এদিকে সোফা, এদিকে বেসিন, আয়নাটা খুব সুন্দর, কি সুন্দর ডেকোরেশন দেখুন। আচ্ছা, এদিকে টয়লেটটা দেখুন, কোমোড আছে, গিজার, শাওয়ার, টাওয়াল দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ গুড। আচ্ছা, তারপরে এইদিকে কাওয়ার্ড, বড় কাওয়ার্ড, ওপরে ছোট কাওয়ার্ড, এইখানে আর একটা পিলার। হাই। আচ্ছা, এখানে পিয়া, হ্যালো। এখানে একটা বেড, এখানে একটা বেড। আচ্ছা, আগে পরিচয়টা করিয়ে দিই। এর মধ্যে আমার বন্ধু পার্থেশ, হাই। আর এইটা হচ্ছে আমার সেই বাল্য বন্ধু হাবিব, যার এই হোটেলটা। ওর নাম্বার বা ওদের এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি সবকিছু এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, গুগল লিঙ্ক। আচ্ছা নেন, এবার এইটা দেখুন হচ্ছে ফায়ার প্লেস। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফায়ার প্লেস, খুব সুন্দর, অভিনব জিনিস। এখানে টিভি, স্লিপার আছে, যথারীতি দিয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, তারপর এদিকে একটা মিনি ফ্রিজ। এই হচ্ছে এসি আছে, খুব সুন্দর ডেকোরেশন। আচ্ছা, সঙ্গে এইখানে একটা ডেন্টাল কিট আর একটা শেভিং কিট দিয়েছে। নো ডাউট খুব সুন্দর, মানে এ ক্লাস। আমার বাল্য বন্ধু বলে বলছি না, কৃষ্ণনগরের মধ্যে নাম্বার 1। দারুণ দারুণ। আপনারা অবশ্যই আসতে পারেন, হাইলি রিকমেন্ডেড। মানে আপনারা যদি মায়াপুর বা মুর্শিদাবাদ যান, ট্যুর করেন, তো অবশ্যই এইখানে থেকে সেই ট্রিপটা করতে পারেন। একদিন এখান থেকে চলে যাবেন মুর্শিদাবাদ, সেদিনকে ঘুরে ফের ব্যাক করে চলে আসবেন, যেরকম কালকে আমরা করব। আর নেক্সট দিনকে চলে যাবেন মায়াপুর, ওই দিন থেকে একটা উইকেন্ড ট্রিপ করে একটু কলকাতা। দারুণ মানে ট্রিপ হবে। এইবার আমরা সবাই মিলে অনেকদিন পর একত্রিত হয়েছি, তো একটু বসবো, দেখা যাক, গল্প চলবে। বাই। আমাদের ডিনার চলে এসছে, এই এবার স্টার্ট করছি খাওয়া। হালকা একটু টেস্ট করলাম, খুব সুন্দর। আমরা নিয়েছি চিকেন, রুটি, ব্যাস পারফেক্ট। ইয়ারও তাই। ওই যে পিয়া, ইটস গুড। মানে আমি খেয়ে দেখলাম, মানে ফুড কোয়ালিটিও খুব ভালো।
দারুণ। Good. একদম। গুড মর্নিং। আজকে 20 জানুয়ারি রবিবার 2024। আপনাদের সবাইকে স্বাগত ডেস্টিনেশন ট্রাভেলের একটা নতুন ভিডিওতে। আমরা আজকে এইখান থেকে ব্রেকফাস্ট করে তারপর চলে যাব হচ্ছে বহরমপুর কোর্ট যে স্টেশনটা আছে সেখানে নামবো। আপনারা যদি কলকাতা থেকে ডাইরেক্টলি আসেন মুর্শিদাবাদ, তো তাহলে একেবারে কলকাতা স্টেশন থেকে 6টা কি 6:30টার মধ্যে একটা ট্রেন ছাড়ে, হাজারদুয়ারি এক্সপ্রেস। তা সকালে ওইটাতে এসে সারাদিন ঘুরে আর সন্ধ্যেবেলা 5:30টার ট্রেনে, ওই সেম ট্রেনেই হাজারদুয়ারি এক্সপ্রেস, সেটাতেই ব্যাক করতে পারেন। অথবা যেরকম আমি করেছি, যে আগের দিনকে সন্ধ্যেবেলা এসে কৃষ্ণনগরে থেকে এইখানে মায়াপুরও ঘুরবেন একদিন, আর তার পরের দিনকে মুর্শিদাবাদ ঘুরে তার পরের দিনকে আবার সকালবেলা ব্যাক করতে পারেন। কিংবা মুর্শিদাবাদ ঘুরে ডাইরেক্টলি সেখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে ফের ব্যাক করতে পারেন কলকাতা। মানে একটা উইকেন্ড ট্রিপের জন্য বেস্ট জায়গা। আর কৃষ্ণনগরেও প্রচুর দেখার জায়গা রয়েছে। এখানকার মাটির পুতুল আর সরপুরিয়া যে মিষ্টি খুব বিখ্যাত। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো খুব ফেমাস জগদ্ধাত্রী পুজো, কারণ এখানে যে জগদ্ধাত্রী পুজোর যে ভাইবসটা, সেটার মতো মানে কোথাও নেই। আপনারা যদি না দেখে থাকেন তো এটা হাইলি রিকমেন্ডেড। ব্রেকফাস্ট চলে এসছে, যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নি আর আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। হাই, গুড মর্নিং। এই ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, আলু পরোটা, আলুর দম আর চা। খেয়ে বলছি কেমন। এক্সেলেন্ট। ফুড কোয়ালিটি খুবই ভালো। কালকে নাইটেও খেলাম চিকেন রুটি, দারুণ টেস্ট ছিল। এটাও তাই, খুব সুন্দর টেস্ট। কলকাতা ছাড়লেই এই জিনিস দেখা যায়, মানে এত সুন্দর। আমার তো ছোটবেলাটা কেটেছে এখানেই, কৃষ্ণনগরেই। এই জিনিসকে খুব মিস করি আমি, কারণ বাস্তবেই তো আমরা এই মুহূর্তে যেখানে থাকি তা হচ্ছে কংক্রিটের জঙ্গল। এরকম ড্রাম নিয়ে চলে এসছে এখানে কাকা। ফুল গাছ, ফুল গাছ রয়েছে ড্রামে। চলো, এই নেমে এলাম বহরমপুর কোর্ট।
ওর মধ্যে ফুল গাছ নিয়েছে মানে ডিস্ট্রয় হবে না বলে। হ্যাঁ, আমরা এইবার একটা টোটো বুক করবো সারা দিনের জন্য। এখান থেকে টোটো হবে না, বাইরে থেকে করতে হবে। এই স্টেশন থেকে বেরিয়ে এরকম সামনে যাবেন, এইদিকে স্টেশন, এই সামনে গিয়ে ওই সামনে থেকে আপনারা যদি বাইরে ট্যুর করতে হয় মানে সম্পূর্ণ ঘুরতে গেলে প্যাকেজ ট্রিপটা ওই বাইরে থেকে নিয়ে যাবে। এই বাইরে এখানে যে টোটোগুলো আছে এখান থেকে সারা দিনের যত স্পট আছে সব ঘুরিয়ে দেবে। আমরা একটা টোটো বুক করলাম, এটা সারা দিনে মানে কতগুলো স্পট রয়েছে সবকটা ঘুরিয়ে দেবে। দিয়ে বিকালে 5:30টায় আমার এখান থেকে ট্রেন, তার আগেই আমাদের এখানে ড্রপ করে দেবে। সম্পূর্ণটা ঘুরিয়ে দিয়ে প্যাকেজ হচ্ছে 1000 টাকা নেবে। একদম একদম ঠিক আছে, পারফেক্ট। ওই স্টেশন থেকে বেরিয়ে সামনে যে রোডটা পড়বে, যে বড় রাস্তার রোডটা, সেখান থেকেই পেয়ে যাবে। কথা বলে নিয়ে সম্পূর্ণ ঘুরে নেবে। দাদা আপনার নাম কি? আমাদের আজকে বিশ্বজিৎ দা ঘুরিয়ে দেখাবেন সম্পূর্ণ সবকিছু। ফার্স্ট কোনখানে যাবো? হ্যাঁ, আচ্ছা, না সময় হবে না ওটা, ঠিক আছে। আচ্ছা তারপরে মতিঝিল। আচ্ছা, প্রথমত আগে ওই মতিঝিল পার্ক নামেই মতিঝিলটা চলতো। আচ্ছা, পুনরায় মমতা ব্যানার্জি ওটা পুরোটাকে নতুন করে ইউজ করে সুন্দর করে পুরাতন মতিঝিলটাকে তৈরি করে এখন ওখানেই মানুষ থাকে। তো আমরা ফার্স্ট এখন যাচ্ছি মতিঝিলে, তো ওইটা দেখে নিয়ে তারপরে বাদ বাকিটা যাবো। চলুন। মুর্শিদাবাদ হচ্ছে আমাদের এক সময়কার বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটের রাজধানী ছিল ইংরেজদের আগে। এটা মানে ইংরেজরা এইখানে দখল করার আগে খুব ফেমাস জায়গা। সম্পূর্ণ ওটাই হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস। আমরা এখন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাগীরথী গঙ্গা বলে না, অবিগঙ্গা। আমরা এসে নামলাম মতিঝিলে। এই যে এখানে ফার্স্ট টিকিট কাটতে হবে। হ্যাঁ, প্রবেশ মূল্য 30 টাকা লেখা আছে। এই যে
এটা মতিঝিল পার্কের গেট। এখানে টিকিট মূল্য 30 টাকা, আর বাচ্চাদের 5 বছরের উপরে ফুল টিকিট। মানে আচ্ছা, তাহলে কোনো ছাড় নেই। সম্পূর্ণ পার্ক টাইপের। এখানে সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন তো তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখতে পারবেন। আমাদের যদি একদিনে কভার করব তো ফার্স্টে আমরা এইটা দিয়ে স্টার্ট করলাম, নাহলে এইটা অ্যাকচুয়ালি দেখার বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যাবেলা। এদিকে এই যে পার্ক গুলো সুন্দর। কি আসছে দেখতে দেখতে, কত পেয়ারা গাছ এখানে। পেয়ারা গাছ, হ্যাঁ হ্যাঁ। সব। মানে একটা মানে গার্ডেন হবে, পেয়ারা গাছ, আম গাছ ভর্তি পুরো। চিলড্রেন্স পার্ক আছে। হ্যাঁ, এইটা চিলড্রেন্স পার্ক। এই যে ওয়াও, ফ্লাওয়ার্স গুলো দেখো। পাখিটা ছুটির দিনে আসার জন্য পারফেক্ট জায়গা, বেশ সুন্দর। পাখি উড়ে যাচ্ছে, এই জিনিস তো দেখাই যায় না। আমার তো কলকাতায় জাতীয় পাখি কাক হয়ে গেছে, যেখানে দেখো কাক, কাকের কিছু মনে করেন না, এইটা কিন্তু বাস্তব আজকের দিনে। এই দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এইগুলো কি বক? কি অসাধারণ দৃশ্য, নয়নাভিরাম। এখানে এসে মনে হচ্ছে যে ঠান্ডা আছে, ভালো লাগে বেশ। আর ঠান্ডা এমনিও আমার খুব প্রিয়, গরম একদমই ভালো লাগে না আমার। আমার সাথে পরিচয় হলো একটা নতুন ইউটিউবার, আর কি 10 নাম? ফলোয়ার্স আছে সাউডেন্স। সাউডেন্স। ওর নিশ হচ্ছে ও সব 100 প্লেস মানে ওয়ান্টেড অ্যাবান্ডনেড। abandoned। আচ্ছা, লাইটস এন্ড সাউন্ড শো সামনে, লাইটস এন্ড সাউন্ড শো সামনে। করে ওরা হুম, এই পার্কটা অনেকটা বড়। পার্কটা ভেতরে ঘোরার জন্য টোটো পাওয়া যাচ্ছে এখানে, মনে হচ্ছে আমার। কত গোলাপ। আরে বাস দেখুন, পুরো গোলাপের বাগান। ব্যোমকেশ বক্সীর চিড়িয়াখানা ও গল্পে গোলাপ কলোনির নাম শুনেছিলাম, আর এই এখন দেখছি গোলাপ বাগান। দারুণ দারুণ, অসাম। এইটা হচ্ছে মতিঝিল ভবন। এই যে এই যে গল্পের গাড়িটা গেল, এরকম গাড়ি নিয়েও এর ভেতরে ঘোরা যায়। এখানে সাইকেল ভাড়াও পাওয়া যায়।
আপনারা এসে নদী ফেলে বোটিংও করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। এই জায়গাটা খুব সুন্দর, যাই বলুন। এখানে আলীবর্দী খানের মূর্তি করা আছে, দেখুন এইটা আলীবর্দী খান। আর একটা বেশ সুন্দর করেছে, আর সব থেকে বড় ব্যাপার যে মেনটেন করেছে, খুব সুন্দর। এটা রিকমেন্ডেড প্লেস। এইদিকে কি সুন্দর কটেজ আছে, এগুলো হচ্ছে টুরিস্টদের থাকার জায়গা। আমাদের যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে এইটাকে আপনারা বুক করতে পারবেন। সুন্দর। এই আমরা একদম শেষ মাথায় চলে এসেছি, মানে পার্কের এন্ড। মুঘল গার্ডেন এটা। বাহ, সুন্দর ষড়যন্ত্রের পটভূমি। এবার বেরোবো। কি সুন্দর এই স্ট্রাকচারটা। কেমন লাগলো এটা? ঠিক আছে, ভালোই, একদম রিকমেন্ডেড এটা। তো মানে কংক্রিটের বাড়ি ঘর দেখে দেখে আর ভালো লাগে না, যখন এখানে আসাটাই খুব সুন্দর। আর এত ফ্লাওয়ার্স, মানে আনকমন ফ্লাওয়ার্স এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর, দারুণ লাগছে। সব থেকে কি যেটা মেন ব্যাপার, যে তৈরি তো হয়ে যায় কিন্তু আমাদের এখানে মেনটেন হয় না, তো এইখানে কি মেনটেন করেছে সবকিছুটাই। বেশ সুন্দর। মতিঝিলে এন্টারের আগে এই বাঁদিকে এই জায়গাটা রয়েছে। মতিঝিলে ঢোকার আগে বাঁদিকে একটা পুরোনো মসজিদ প্রথমেই চোখে পড়েছিল, তাই বেরিয়ে নিয়ে সেটাকে দেখতে গিয়ে জানতে পারলাম যে কোনো এক সময় ব্রিটিশরা নাকি এই মসজিদটাকে ভেঙে দেওয়ার উপক্রম করেছিল, যদিও আজকের দিনে এইটার অবস্থা খুবই জরাজীর্ণ। দিকটা মতিঝিল, তার ঠিক অপোজিটে হচ্ছে এটা। এবার এইখান থেকে বেরিয়ে নেক্সট স্পটে যাওয়া যাক। আমাদের মতিঝিল কমপ্লিট হলো, এইবার আমরা যাব হচ্ছে তোপখানা। তোপখানা আমরা এসে নামলাম তোপখানাতে। এই যে এই হচ্ছে তোপখানা, এখানে লেখা আছে। এই কামানটা 1637 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এটা তৈরি হয়েছিল বাংলাদেশে, সেখান থেকে গঙ্গা দিয়ে পার হয়ে এইটাকে এইখানে নিয়ে আসা হয়েছিল। এই কামানটি বানিয়েছিলেন বাঙালি কর্মকার জনার্দন। এই কামানটার নাম হচ্ছে জাহান কোষা কামান। কামানটার দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার আর এটির ওজন প্রায় 7 টনেরও বেশি।
এইবার খাটরা মসজিদ। টোটো চললে ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা হওয়া। এখানেই তো মানে বললাম তো যে আগে, যেখানে ঠান্ডাটা ফিল হচ্ছে যে হ্যাঁ ঠান্ডা পড়েছে, রয়েছে ঠান্ডা। আমাদের কলকাতায় তো ফিলই হয় না, দুদিনের ঠান্ডা পড়ে ওখানে। এই আমরা এসে পৌঁছলাম কাটরা মসজিদ। এইখানে আমাদের সেকেন্ড টাইম আসছে না থার্ড টাইম? কাটরা মসজিদ তৈরি হয়েছিল 1723 থেকে 1724 সালের মধ্যে। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে, আর তার সাথে এটি ভারতের বৃহত্তম কাফেলা কেন্দ্রেরও একটি। 1717 সালে যখন মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেন, তখন তার নিজের নামানুসারেই নতুন রাজধানীর নাম রাখা হয় মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নতুন জামে মসজিদ হিসেবে কাটরা মসজিদকে বানানো হয়। কাটরা মসজিদের দর্শনীয় জিনিস হলো এর দুধারে দুটি টাওয়ার। এই দুটি টাওয়ারে বন্দুক স্থাপনের জন্য ছিদ্রও করা আছে, যা এখনো দেখা যায়। বর্তমানে এই জায়গাটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের ওপরে দেওয়া আছে। মুর্শিদ কুলি খাঁ ছিলেন প্রথম বাংলার নবাব, যিনি 1717 সাল থেকে 1727 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তার ওপর মোগল সাম্রাজ্যের নামমাত্রই আধিপত্য ছিল। সকল ব্যবহারিক উদ্দেশ্যেই তিনি বাংলার নবাব ছিলেন। মুর্শিদ কুলি খাঁর জন্ম হয়েছিল দাক্ষিণাত্যের এক হিন্দু পরিবারে, এবং তখন তার নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। পরবর্তীকালে এক মুঘল কর্মকর্তা তাকে কৃতদাস হিসেবে ক্রয় করতে উৎসাহী হন, কিন্তু কৃতদাস হিসেবে ক্রয় করার পূর্বেই ইস্পাহান নামে পারস্যের এক বণিক তাকে ক্রয় করে নেন এবং তাকে ধর্মান্তরিত করেন ও তার নাম রাখেন মোহাম্মদ হাদি বা মির্জা হাদি। এরপর তিনি মির্জা হাদিকে শিক্ষিত করে তোলেন। পরবর্তীকালে ঘটনার চক্রে মির্জা হাদি ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। 1700 সালে ঔরঙ্গজেব মির্জা হাদিকে কারতালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে 1717 সালে মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের নবাব নাজিম নিযুক্ত হন। এটি হচ্ছে মুর্শিদ কুলি খানের সমাধি। এখানে কি এটা দেখি? এই যে এই জিনিস কি বলবো, মানে এদের যে এত নিজেদের ছাপ ছাড়ার যে কি প্রয়োজন খুঁজে পায় না। ঝালমুড়ি খাই, এই কেমন? টেস্ট করতে দিয়েছে। কি হলো? একদম ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে না? ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ নিদর্শন হলো হাজারদুয়ারি। বাংলার নবাবী আমলের স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হচ্ছে এই হাজারদুয়ারি। কথিত আছে হাজারদুয়ারির নামকরণ করা হয়েছে এই প্যালেসের হাজারটা দরজা, যদিও এই দরজাগুলির মধ্যে অর্ধেকের বেশি নকল। অনেকেই মনে
মনে করেন যে হাজারদুয়ারি প্যালেস বানিয়েছিলেন বাংলার নবাব সিরাজদৌল্লা। আদৌ তা না, হাজারদুয়ারি প্যালেস তৈরি হয়েছিল বাংলার নবাব সিরাজদৌল্লার রাজত্বকালের অনেক পরে। তৎকালীন সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হুমায়ুন জয়ের রাজত্বকালে খুব সম্ভবত 1824 থেকে 1838-এর মধ্যে এক ব্রিটিশ আর্কিটেক্টের তত্ত্বাবধানে এই হাজারদুয়ারি নির্মাণ করা হয়। সিরাজদৌল্লার তৈরি প্রাসাদের নাম ছিল হীরাঝিরি, যা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। হাজারদুয়ারি প্যালেস তৈরি করা হয়েছিল ইউরোপীয় ধাঁচে। এর 3 তলায় ছিল বেগম ও নবাবদের থাকবার ঘর, দোতলায় ছিল পাঠাগার ও দরবার হল, আর 1 তলায় ছিল অতিথিশালা এবং অফিস ঘর। আজকের দিনে এই প্যালেসটিকে সম্পূর্ণ মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। হাজারদুয়ারির টিকিট নিয়েছে 25 টাকা করে, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ নেই। মানে এই হাজারদুয়ারির এই ভেতরটা হচ্ছে মিউজিয়াম, তো এইখানে ভিডিও অ্যালাউ নেই। এই বাইরেটাতে আমরা ভিডিও করতে পারবো, সেই পারমিশন রয়েছে, কিন্তু ভেতরে ভিডিও পারমিশন নেই। আমরা এখন ভেতরে যাব, তার আগে অবধি আপনাদের দেখাচ্ছি। হাজারদুয়ারি আর বড় ইমামবাড়ার মধ্যেখানে পুরনো মদিনার পাশে রাখা আছে বাচ্চাওয়ালি তোপ। মনে করা হয় গৌড়ের মোহাম্মদের শাসক দ্বারা এই তোপটি নির্মিত। এই তোপটি মূলত ইছাগঞ্জের বালির তীরে পড়েছিল, কিন্তু কি করে ইছাগঞ্জের বালির তীরে এসে পৌঁছালো তা কেউ জানে না। এই কামানটা ফায়ার করতে 18 কেজি গান পাউডারের প্রয়োজন হয়। শোনা যায় এই কামানটা নাকি একবারই শুধু ফায়ার করা হয়েছিল। ফায়ার করার পরে 10 মাইলের মধ্যে এমন শব্দ তৈরি হয়েছিল, যার জন্য শহরের অনেক গর্ভবতী মহিলারা সন্তান জন্ম দিতে বাধ্য হয়। সেই থেকেই এই কামানের নাম বাচ্চাওয়ালি। নবাব সিরাজদৌল্লা তৈরি এই মদিনার মধ্যে নাকি মক্কার মাটি রাখা আছে। এই মদিনার এই দিকটাতে হচ্ছে হরিঘর। চলুন দেখে আসি। হাজারদুয়ারি মিউজিয়ামের অপোজিটে হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়াটার সাইজ হচ্ছে 207 মিটার, আর এইটা বানিয়েছিলেন নাজিম ফিরাজউদ্দিন শাহ 1847 সালে। এইটা হাজারদুয়ারিতে ঘোরবার জন্য এখানে কিন্তু গাইড অ্যাভেলেবেল, তো আপনারা চাইলে গাইডও নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এন্ট্রান্স হচ্ছে নিচ দিয়ে, আর উপর দিয়ে হচ্ছে আউট, এক্সিট। এন্ট্রান্স এটাই তো। আর ফোন কোনখানে রাখতে হয়? আচ্ছা ঠিক আছে, ওখানে রাখা ক্লক রুমে। আচ্ছা, ক্যামেরা ক্লক রুমে জমা করে আসতে হবে, আর ফোন নিয়ে যাওয়া যাবে। আমাদের হায়দরি মিউজিয়াম ঘোরা হয়ে গেল। এই ক্যামেরাটা নিয়ে আসলাম। প্রবেশ করার আগে মোবাইল ফোন সুইচ অফ করে দিন। ক্যামেরা রাখতে কোনো পয়সা নাই, ওই যা টিকিট ছিল সেটাই। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি যখন টিকিট কাটি তখন সেখান থেকে কেউ বলেইনি যে ক্যামেরাটা জমা করতে হবে। তো ওখানে জাস্ট বললো যে ক্যামেরাটা অফ থাকলেই হবে,
কিন্তু এইখানে যখন আমি ঢুকতে যাচ্ছিলাম সে সময় বললো যে ক্লক রুমে জমা করে তারপরে ঢুকতে হবে। তো ফের গিয়ে জমা করলাম। আর ইভেন ক্যামেরা যে জমা করতে হবে সেটা আমি বলার পরেই এখানে অ্যানাউন্স করছে তারপর থেকে যে ক্যামেরা থাকলে জমা করে আসবে। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এই প্যালেসটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তো বলে কি টয়লেট? এখানে যখন লাস্ট টাইম এসেছিলাম তখন ইয়ে একটা গয়নার বাস্ক কিনেছিল, সেটাতে এখনো আছে। আর ও তখন থেকেই বলে আবার যদি যাই ফের কিনবো। তো দেখবো গিয়ে এখন। এইটা হচ্ছে ব্যাক সাইড। এই যে হাজারদুয়ারিতে কিন্তু হাজারটা দরজাই যে খুলে তা না, কিন্তু মানে এর মধ্যে অর্ধেকই খুলবে না, আপনার ফলস দরজা ঝুড়িঝুড়ি খাওয়ানোর জন্য। তো এদিকে এখন মার্কেট রয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এদিকে কোনো একটা দোকান থেকে নিয়েছিলাম। কি কিনছো? গয়নার বাক্স, গয়নার বাক্স কিনছি। ও বাক্স, তো বাক্স, ঠিক বাক্স। আপনারা এইখানে এসে মুর্শিদাবাদ এসে আমরা যেরকম টোটো নিয়েছি তা আপনারা টাঙ্গা নিয়েও ঘুরতে পারেন, সেটাও একটা অভিনব অভিজ্ঞতা হবে। হাজারদুয়ারি দেখে আমরা চলে গিয়েছিলাম কাঠগোলা দেখতে। 1873 সালে ধনপত সিং দুগার এবং লক্ষ্মীপত সিং দুগার নামে দুজন এই কাঠগোলা নির্মাণ করেন। কাঠগোলার নাম আগে ছিল কাঠগোলাপ, যা কাঠগোলাপ ফুলের নাম থেকে নামকরণ করা হয়েছিল। আমরা এসে নামলাম কাঠগোলাতে। এইটা হচ্ছে এন্ট্রেন্স, এটা এন্ট্রেন্স, ওইদিকে টোটো স্ট্যান্ড, আর এইদিকে হচ্ছে কাঠগোলার রাস্তাটা, মানে বিল্ডিংটা। এই দুদিকে বাগান, এদিকে হচ্ছে আম বাগান, এদিকটা আম গাছ হয়েছে, আর পাশ দিয়ে হচ্ছে দেবদারু গাছ। এই যে কাঠগোলার এই বাড়িটাতে শুটিং হয়, খুব শুটিং পারপাসে খুব ইউজ হয় এই বাড়িটা। অনেক সিরিয়ালেতে হামেশাই ইউজ হয়। 1 মিনিট, টিকিটটা কেটে নে, 30 টাকা করে পার হেড। ক্যামেরা করতে পারবো তো? আর ভেতরে ইনসাইড টেম্পলের ভেতর আর মিউজিয়ামের ভেতর আপনি করুন। ঠিক আছে। এখানেও ভেতরে, মানে মিউজিয়ামের ভেতরে আর টেম্পলের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এইটা বিল্ডিংটা। কাঠগোলা থেকে জগৎ শেঠের বাড়ি অবধি একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল, যা সামনে আপনাদেরকে দেখাচ্ছি। এটাই সেই সুড়ঙ্গ পথ যেখান দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাওয়া যেত। এখন এইটার ভেতরে জল জমে আছে। এই কাঠগোলার ভেতরে জৈন আর হিন্দু দুই ধরনেরই মন্দির দেখতে পাওয়া যায়। প্রেশার চলে, হ্যাঁ, লাস্ট টাইম দেখেছিলাম। অনেক প্রেশার। আমরা এইখানে প্রায় বছর 4 আগে এসেছিলাম,
তো তখন সব এখানে ফিশ দেখেছিলাম, মানে গোল্ডেন ফিশ টাইপের, অরেঞ্জ কালারের ফিশ। ওই দেখুন ওই দেখা যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। 4 বছর আগের সেই মাছ এখনো রয়েছে, তার মানে তার প্রজাতি। এই যে এবার আমরা ভেতরে যাব। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তা বেরিয়ে এসে দিয়ে ফের আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। ওই যে প্রবেশ পথ, আর এই দিক দিয়েই বাইরে আসতে হবে। চলুন যাওয়া যাক। আমরা বেরিয়ে আসলাম, এইবার এই সামনের দিকটা যাই। বাহ, এখানে পালকি রয়েছে দেখুন। দেখুন সব ফটো তুলছে পালকিতে বসে। বাহ, খুব সুন্দর। কত কিছু ভেঙে পড়ে গেছে এখানে। যাই দেখে আসি। এই সামনে বোটিং করা যায়, এই দেখুন। আমরা ওই দিক দিয়ে দেখলাম, এই দিকটা ফ্রন্ট একদম হয়ে গেছে। এইবার নেক্সট স্পট। এইসব জায়গায় যেখানেই যাচ্ছে না কেন, কোনো না কোনো ইতিহাসের ছোঁয়া রয়েছে। এটা ড্রিঙ্কিং ওয়াটার। এইবার নেক্সট স্পট। 3টে বাজে। কাঠগোলা থেকে বাইরে বেরোনোর সময় বাঁদিকে চোখে পড়লো এই জায়গাটা। এটা নতুন হয়েছে, 4 বছর আগে যখন এসেছিলাম তখন ছিল না। এইদিকেও মাছ আছে। কিন্তু মেনটেন নেই, নোংরা হয়ে আছে দেখছি। কত খরগোশ সামনে। টিয়া এইগুলো দেখে খুশি হয়ে যাবে। আসছে দেখো। এই যে রাজহাঁস। তারা গুড গার্ল। আর একটু দাঁড়াও, একটা পোজ মার। ভেরি গুড। রাজহাঁস কিন্তু কামড়ে দেয়। এইবার নেক্সট স্পট।
জগৎ শেঠের বাড়ি, যে জগৎ শেঠ একসময় মনে হয় ইংরেজদেরকেও ধার দিয়েছিলেন। এসে নামলাম হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। এই যে এইটা বাড়িটা। 1707 সালে মানিক চাঁদ দশম মুঘল সম্রাট ফারুকশিয়ারকে মুঘল সম্রাট হতে আর্থিক সহায়তা করেন। তার পুরস্কার স্বরূপ মুঘল সম্রাট ফারুকশিয়ার মানিক চাঁদকে জগৎ শেঠ উপাধি দেন। জগৎ শেঠের বাড়ির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বলে আমি ভেতরটা দেখাতে পারছি না। এই পেন্টিং গুলো কি সুন্দর, সামনে চা খাওয়ার জায়গাটাও খুব সুন্দর। এগুলো নতুন হয়েছে। বাহ, ইঞ্জিন ছোট, ও মানে ড্যামি। আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেল। এই যে ভিতরটাতে রয়েছে মিউজিয়াম, এইদিকেও রয়েছে, এইখানেও রয়েছে, আন্ডারগ্রাউন্ডেও রয়েছে। জগৎ শেঠের বাড়ির মন্দির। দেখা হয়ে গেল জগৎ শেঠের বাড়ি। এরপর আমরা দেখে নিয়েছিলাম নসিপুর রাজবাড়ি। প্রথম নসিপুর রাজবাড়িটি বানিয়েছিলেন রাজা দেবী সিংহ। এই নতুন রাজবাড়িটি বানিয়েছেন রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর 1865 সালে। এন্টার করলাম নসিপুর রাজবাড়িতে। দেবী সিংহ খুব কঠোর একজন কর সংগ্রাহক হিসেবে বিখ্যাত ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যে। রাজবাড়ির ভেতরে রয়েছে বিরাট মন্দির চত্বর, যেখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে, যা সেই সময় পূজা করা হতো আর হয়তো এখনো হয়। এই টোটাল চত্বরটাই মন্দির। মানে একটা ভগবানের না, ডিফারেন্ট ডিফারেন্ট প্রায় সব রকমই রয়েছে। এই দেখুন, এইসব জায়গায় নাইটে কেউ থাকে না, মন্দির এরিয়া। মানে রাজবাড়ির ভেতরে মন্দির এটা। এইবারে এই ভেতরে ঢুকলাম। এটা আর্ট গ্যালারি। ছবিতে হাত দেবেন না।
বাপরে, এখানে সব দলিল পত্র কি পুরো হিসাব নিকাশ রাখা হতো। কাশীপুর ওই মানে রাজবাড়ির সব জিনিসপত্র। যাব হচ্ছে উপরে, কাঠের সিঁড়ি পুরো। ক্যামেরা অফ করে দেবো এখানে? এখানে ক্যামেরা অফ করতে হবে বলছে। ওকে, দেখা হয়ে গেল। এই এবার নেমে যাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু কোনো জায়গাতেই আমি দুটো জিনিস দেখলাম না, একটা কিচেন আর একটা টয়লেট। পরে আমরা তেঁতুলের রথ। এখানে মনে হয় থাকে লোকজন। কি বললো যে 80 টাকা দামের গাড়ি আছে এখানে, নাকি 80 টাকা দামের গাড়ি আছে? ওইটা, আচ্ছা, এইটাই তো অ্যান্টিক জিনিস। এই দেখুন, এইটা আমার পেছনে এই গাড়িটার দাম নাকি 80 টাকা। হ্যাঁ, অবশ্যই আজকের যুগে না, তখনকার যুগে, ব্রিটিশ আমলে, মানে ব্রিটিশ বললে ভুল হবে, তার আরো আগে। গাড়ি দেখা হয়ে গেল, এইবার সামনে সংগ্রহশালা মানে মিউজিয়াম। এই জিনিসটা কি? চলো এবার নেক্সট স্পট। টাইম হয়ে যাচ্ছে। এখানে বইটা হচ্ছে হামাক হারাম দোয়া। we betrayed her. Yeah. That's why it's called the Makara. এইটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে 1100 কবরস্থান। এই জায়গাটাতে মির্জাফরের টোটাল বংশধরদের কবর রয়েছে। যেহেতু মির্জাফর বিট্রে করেছিল,
তাকে নর্মাল যে এটা জনসাধারণের অবস্থান, সেখানে তাদের কবর দেওয়ার অনুমতি দেওয়া ছিল না, তো এইখানে দেয়া হয় টিল নাও। কি নাম? সৈয়দ সাবির ইমাম। এনার জন্ম হয়েছে 1994 আর মৃত্যু 2016-তে। টিল নাও যে এইখানেই কবর দেওয়া হয়। এরপর আমরা দেখে নিয়েছিলাম আজিমুন্নেসা বেগম বা চলতি কথায় খালিজা বেগমের সমাধি। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে আর বাংলার দ্বিতীয় নবাব সুয়াজ উদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। এনার একটা মনোরোগ হয়েছিল, যে ঘটনা আপনাদের জানাচ্ছি সামনে। এনার অ্যাকচুয়ালি একটা মনোরোগ হয়েছিল, তো তখনকার দিনের যে বদ্যি ফদ্দিরা ছিল তারা মানে কেমন বদ্যি কে জানে, বলেছিল যে ছোট বাচ্চাদের কলিজা খেলে নাকি তার মনোরোগটা ঠিক হয়ে যাবে। তা সেনা তখন তিনি ওই ছোট বাচ্চাদের কলিজা খাওয়া স্টার্ট করলেন। তা তখন এখানকার যে রাজা ছিল সে সেটা জানতে পেরে ছলে বলে কৌশলে ওকে এই নিয়ে এসে জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি এইটা একটা প্যালেস ছিল, তো ওই প্যালেসটা কেমন হয়েছে দেখাতে নিয়ে এসে আটকে দিয়েছিল, গিয়ে তিনি এখানেই মারা যান আর নাকি এইখানেই কবর দেওয়া হয়। প্যালেসটা তো নেই, এই এখন একটা ভাঙা দেয়াল পড়ে আছে। এইটাই লাস্ট স্পট ছিল আমাদের মনে হয়, আরেকবার শুনতে হবে। আজকে সবই হলো, কিন্তু আমাদের সেরম করে কিছু লাঞ্চ হয়নি। অ্যাকচুয়ালি লাঞ্চের সময় সেই তখন পুরিটা খেয়েছিলাম, বিয়ার খিদে পাইনি, তখন বিয়ার খাওয়া হয়নি। তারপরে খেতে হবে এবার কিছু। এই প্যালেসটি বানিয়েছিলেন নবাব ওয়াসিফ আলী মির্জা খান। সম্পূর্ণ প্যালেসটি ছিল দোতলা। 1827 সালের 12 জুন ভূমিকম্পে এই সম্পূর্ণ প্যালেসটি ধসে পড়ে যায়। পরে যদিও এটাকে পুনর্নির্মিত করা হয়, কিন্তু শুধু একতলা, দোতলাটা করা হয়নি। বেশ সুন্দর ঘুরলাম, হ্যাঁ ভালোই লাগলো। একটা উইকেন্ড ট্রিপ করার জন্য মুর্শিদাবাদ বেস্ট। তবে এইখানে এসে আপনারা একদিনের বেশি দুদিনও থাকতে পারেন। আমরা এসে পৌঁছলাম মুর্শিদাবাদ স্টেশনে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি দিনের দিনকে ট্রিপ করতে চান তো তাহলে বহরমপুর কোর্ট যে স্টেশনটা সেটাতে না নেবেন, মুর্শিদাবাদে নামবেন, তো কি তাহলে ট্রিপটা কাছে হবে। তো এইখানে দেখে নিয়ে আবার এইখান থেকেই চলে যাবেন। আর যদি বহরমপুর কোর্টে নামেন তো তাহলে একটু দূরে হয় আসতে, কিন্তু যদি একদিন থাকেন তো এখানে, তো অবশ্যই তাহলে বহরমপুর কোর্টে নামবেন। বহরমপুর কোর্টে নামলে কি হবে, আপনারা বহরমপুরে হোটেল পেয়ে যাবেন, ভালো হোটেল ওখানে রয়েছে, ভালো আছে, সস্তায় রয়েছে। তো আপনাদের ইচ্ছা মতো পেয়ে যাবেন, দিয়ে ওইখানে থেকে এখানে দুদিনের ট্রিপ করে দিয়ে তারপর ফের আবার বহরমপুর কোর্ট থেকে ট্রেন পেয়ে যাবেন। আমাদের ট্রেন আসছে এখন, আমরা ফিরবো হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেসে। যে ট্রেনটাতে এসছিলাম সেই ট্রেনেই ফিরবো। ট্রেনের টাইম হচ্ছে 5:20, এখন 5:05। সিট পাবো কিনা জানি না, দেখি। সেরকম কিছু খাওয়া হয়নি, কৃষ্ণনগর পৌঁছে খাবো ভাবছি। ইয়ারও খিদে পেয়েছে। পুরি খেয়ে পেট ভর্তি হয়ে গেছিল। আসুক ট্রেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, তো তাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই, ভালো থাকবেন। ভালো থাকবেন, বাই।